উদ্ভিদ টিস্যু এক বা বিভিন্ন প্রকারের কোষগুচ্ছ একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি হচ্ছে অভিন্ন হয়, একই জায়গা থেকে হয়, তখন তাকে বলা হয় কি টিস্যু বা কলা। অর্থাৎ সোজা কথায় একই জায়গা থেকে উৎপন্ন হয়ে অনেকগুলা কোষ যখন একই ধরনের কাজ করবে তাদেরকে বলা হবে টিস্যু বা কলা। এই টিস্যু হচ্ছে উদ্ভিদের দেহে টিস্যু হচ্ছে দুই ধরনের, আবার প্রাণীর দেহে একটু অন্যরকম। উদ্ভিদের দেহে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে সেই টিস্যু যেগুলার কোষগুলো বিভাজনে সক্ষম। অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলো কী হইতে হবে, আবার বিভাজিত হয়ে আবার নতুন টিস্যু তৈরি করতে পারবে, নতুন কোষ তৈরি করতে পারবে। কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। অর্থাৎ স্থায়ী টিস্যুর যে কোষগুলো আছে এইগুলো আবার নতুন করে বিভাজিত হতে পারে না। আমরা জানি একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা উৎপন্ন করে, মানে একটা কোষ বিভাজিত হয়ে একাধিক কোষ উৎপন্ন করতে পারে। উদ্ভিদের মধ্যে একমাত্র ভাজক টিস্যুর কোষগুলাই বিভাজিত হইতে পারে। স্থায়ী টিস্যুর যে কোষগুলো আছে এগুলো বিভাজিত হইতে পারে না। স্থায়ী টিস্যুর প্রকারভেদ। স্থায়ী টিস্যু হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে সরল টিস্যু, একটা জটিল টিস্যু, একটা নিঃস্রাবী টিস্যু। তো আমাদের এইখানে আমরা হচ্ছে এই উদ্ভিদ টিস্যুর বিভিন্ন ধরনের যে কোষ আছে, বিভিন্ন প্রকারের টিস্যু আছে, এগুলো সম্পর্কে করবো। দেখি দেখি আমাদের পুরা উদ্ভিদ টিস্যুকে আমরা এই এতগুলা খণ্ডে ভাগ করতে পারি। সর্বপ্রথম যে আমাদের উদ্ভিদ টিস্যুকে আমরা প্রথম দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে আবার আমরা ভাগ করতে পারি তিন ভাগে, একটা হচ্ছে সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। অর্থাৎ প্রথমে আমরা উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করলাম, একটা ভাজক টিস্যু, একটা স্থায়ী টিস্যু। পরে স্থায়ী টিস্যুকে আবার তিন ভাগে, একটা সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা নিঃস্রাবী টিস্যু। এখন এই সরল টিস্যুটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা স্ক্লেরেনকাইমা। আবার প্যারেনকাইমাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, একটা হচ্ছে এরেনকাইমা। আবার স্ক্লেরেনকাইমাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইবার বা তন্তু, আর একটা হচ্ছে স্ক্লেরাইড। আবার এইখানে যে আমাদের জটিল টিস্যু আছে, জটিল টিস্যুর আবার ভাগ দুইটা, একটা জাইলেম, একটা ফ্লুয়েম। এই ফ্লুয়েমকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জাইলেম প্রাথমিক জাইলেম, আর একটা হচ্ছে গৌণ জাইলেম। তাহলে দেখি আমরা প্রথম থেকে দেখি, আমাদের হচ্ছে প্রথম ছিল হচ্ছে উদ্ভিদ টিস্যু, এটাকে আমরা ভাগ করতেছিলাম প্রথম দুই ভাগে, একটা হচ্ছে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, সরল, জটিল, আর নিঃস্রাবী। আবার আমরা জটিল, আবার সরল আর জটিলকে আবার ভাগ করছিলাম। সরলকে ভাগ করছিলাম তিন ভাগে, প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিলকে ভাগ করছিলাম জাইলেম আর হচ্ছে ফ্লুয়েম। সরলের প্যারেনকাইমাকে আবার দুই ভাগে ভাগ করছি, ক্লোরেনকাইমা, এরেনকাইমা। স্ক্লেরেনকাইমাকে আবার দুই ভাগে ভাগ করছি, ফাইবার আর স্ক্লোরাইড। আবার জটিলের জাইলেমকে দুই ভাগে ভাগ করছি, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। এখন এই বক্সে যেগুলো আছে আমরা জানি এক একটা টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ দিয়ে গঠিত। এখন সেই কোষগুলো একই ধরনের কোষ হইতে পারে বা বিভিন্ন ধরনের কোষ হইতে পারে। অর্থাৎ তারা যতগুলা কোষ আছে সবগুলা কোষ একই রকমের হইতে পারে, দেখতে একই রকম কাজ করে এরকম হইতে পারে, বা যতগুলা কোষ আছে সবগুলা আলাদা আলাদা কাজ করে দেখতে আলাদা আলাদা এরকমও হইতে পারে। তো এইরকম জটিল টিস্যু বা জাইলেম টিস্যু আমাদের যে কোষগুলো দেওয়া গঠিত, এখানে চার ধরনের কোষ দিয়ে হচ্ছে আমাদের জাইলেম গঠিত। একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। খেয়াল করি এইগুলা কিন্তু আমাদের কোষের নাম। আমাদের যে জাইলেম যে টিস্যুটা আছে সেই টিস্যুটা চার ধরনের কোষ দিয়ে গঠিত। এক ধরনের কোষের নাম হচ্ছে ট্রাকিড, আরেক ধরনের কোষের নাম ভেসেল, আরেক ধরনের কোষের নাম জাইলেম প্যারেনকাইমা, আরেক ধরনের কোষের নাম জাইলেম ফাইবার। ঠিক একই রকমভাবে আমাদের এই ফ্লুয়েম যে টিস্যুটা ছিল, জটিল টিস্যুর একটা প্রকার ছিল ফ্লুয়েম। এই ফ্লুয়েমটাও আমাদের চার ধরনের কোষ দিয়ে গঠিত: সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার। আবারও বলতেছি, এই বক্সে যেগুলো আছে এইগুলো কিন্তু টিস্যুর প্রকারভেদ না, এইগুলো হচ্ছে এই যে জাইলেম আর ফ্লোয়েম টিস্যু কোন ধরনের কোষ দিয়ে গঠিত সেই কোষগুলোর প্রকার বা কোষগুলোর নাম। তো আমরা যদি এইটা হচ্ছে আমাদের এই উদ্ভিদ টিস্যুর একদম সংক্ষিপ্ত আকারে একটা চার্ট। এবার বিস্তারিত যদি আসি তাহলে হচ্ছে দেখি, আমরা আগেই পড়ছিলাম আমাদের স্থায়ী টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সরল, জটিল, আর হচ্ছে নিঃস্রাবী। এখানে আমরা সরল টিস্যু সম্পর্কিত আলোচনা করি। প্রথমত সরল টিস্যু, যে স্থায়ী টিস্যুর কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। অর্থাৎ যে স্থায়ী টিস্যুতে কোষগুলোর আকার মানে ছোটো বড় না, সবগুলো প্রায় একই আকারের, আকৃতিও একই রকম, এবং গঠনগুলোও কি প্রায় একই রকম, অর্থাৎ অভিন্ন মানে কি একই রকম, তাকে সরল টিস্যু বলে। এই সরল টিস্যু কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু হচ্ছে তিন প্রকার, এই যে আমরা এখানে চোখে পড়ছিলাম। সরল টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। সরল টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা স্ক্লেরেনকাইমা। প্রথম হচ্ছে প্যারেনকাইমা।
প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, পুরো উদ্ভিদে এদের উপস্থিতি দেখা যায়। এই কোষগুলা জীবিত, সমবেশীয়। সমবেশীয় মানে কি, এটা যদি আমাদের একটা বৃত্ত যদি হয়, তাহলে আমাদের বৃত্তের এটা হচ্ছে ব্যাস। তো যদি আমাদের দুইটা বৃত্ত থাকে, দুইটা বৃত্তের ব্যাস যদি প্রায় কাছাকাছি যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, সমবেশীয় বা একই রকম বেশীয়। তো সমবেশীয় কথার মানে হচ্ছে তাদের আকার সমান, অর্থাৎ তাদের আকৃতি সমান, জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীর যুক্ত। আমাদের এই কোষের যে প্রাচীরগুলো থাকবে, প্রাচীর মানে কি, কোষের যে বাইরের দিকে যে আবরণটা থাকবে, এই আবরণটা কি হবে, পাতলা হবে, মোটা প্রাচীর হবে না, পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ। খেয়াল করি, জীবিত কোষ মানেই প্রোটোপ্লাজম থাকবে, বা প্রোটোপ্লাজম থাকলেই কোষগুলা জীবিত। তার মানে যে কোষগুলা জীবিত সেখানে প্রোটোপ্লাজম থাকবে বা প্রোটোপ্লাজম পূর্ণ হবে। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। অর্থাৎ আন্তঃকোষীয় ফাঁক মানে হচ্ছে যখন দুইটা কোষ পাশাপাশি থাকবে, এদের মাঝখানে যে ফাঁকা থাকবে সেটা। যেমন এখানে হচ্ছে আমাদের প্যারেনকাইমা টিস্যুর কথা বলা আছে, যে এই সবগুলো হচ্ছে কি এই টিস্যুর এক একটা কোষ, এই কোষগুলোর মাঝখানে দেখে অল্প একটু একটু ফাঁকা আছে, এটাই হচ্ছে কি আন্তঃকোষীয় ফাঁকা। এটাই হচ্ছে আমাদের আন্তঃকোষীয়, অর্থাৎ কোষগুলোর মাঝখানে ফাঁকা থাকবে, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। এটা কোষ প্রাচীরটা পাতলা, উপরে প্রথমেই বলে দেওয়া আছে। আর এটার কি, এই কোষ প্রাচীরটা যেই পদার্থ দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে সেলুলোজ। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। অর্থাৎ এই কোষগুলোতে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে, যে প্লাস্টিকের একটা প্রকার ক্লোরোপ্লাস্ট, যে প্লাস্ট হচ্ছে দেখতে সবুজ, তো যদি ক্লোরোপ্লাস্ট থাকে এদেরকে ক্লোরেনকাইমা বলে। অর্থাৎ ক্লোরেনকাইমা হচ্ছে প্যারেনকাইমা, শুধু হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা। কীরকম, যদি যেই প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকবে সেটাই ক্লোরেনকাইমা, আরেকটা বিশেষ নাম। আবার জলজ উদ্ভিদে বড় বড় বায়ুকুঠুরিযুক্ত, বায়ুকুঠুরি মানে যেই কুঠুরিতে বায়ু থাকে বা যেই অংশটায় বায়ু থাকে, বাতাস থাকে, বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা বলবো হচ্ছে এরেনকাইমা। তাহলে দেখি আমাদের প্যারেনকাইমার দুইটা বিশেষ ধরনের আছে, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, একটা এরেনকাইমা। ক্লোরেনকাইমা হচ্ছে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টযুক্ত, আর প্যারেনকাইমা হচ্ছে, আর এরেনকাইমা হচ্ছে যেটার বায়ুকুঠুরি আছে। এবার হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর কাজ। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, অর্থাৎ উদ্ভিদের দেহটাকে গঠন করবে, খাদ্য প্রস্তুত করবে। কেন খাদ্য প্রস্তুত করবে, কারণ আমরা এই যে এখানে পড়ছিলাম কি স্ক্লোরেনকাইমা। স্ক্লোরেনকাইমা কোনটা, যেটার ক্লোরোপ্লাস্ট আছে, আর ক্লোরোপ্লাস্টের কাজ কি, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার যেটা ছিল হচ্ছে কুলেনকাইমা। এগুলা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরো হয়। খেয়াল করি, যেখানে আমাদের যেই জায়গায় আমাদের পেকটিন জমা হবে বা হচ্ছে লিগনিন জমা হবে, তা একটু পুরু হবে বা মোটা হবে। পেকটিন আর হচ্ছে লিগনিন জমা হলে কি হবে, পুরু হবে, মোটা হবে বা একটু শক্ত হবে প্রাচীরটা। তো কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন জমা হয়ে পুরু হয়, তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোণাগুলো অধিক পুরু। এদের কোষ প্রাচীর অসমভাবে পুরো, অর্থাৎ এদের যে প্রাচীরটা ছিল, এই যে প্রাচীর, সেই প্রাচীরটা চারদিকে সমানভাবে পুরো না। দেখা গেল হচ্ছে এইটা, দেখা গেল হচ্ছে এইটা যদি আমরা কোষ প্রাচীর মনে করি, এইদিকে বেশি পুরো, এইদিকে কম, এইদিকে আরেকটু কম, মানে হচ্ছে চারদিকে সমান না, কোনো দিকে মোটা, কোনো দিকে বা চিকন। এই টিস্যুর কোষগুলো লম্বাটে ও সজীব। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি। যদি এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি, তার মানে কি এরা জীবিত। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কোলেনকাইমা কোষের চিত্র। দেখি এই যে কোষগুলা কি একটু লম্বা লম্বা, আর এই যে একটু মোটা, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে একটু যে পাতলা ছিল, এখানে কি আর একটু মোটা মোটা। আর এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে, অর্থাৎ বেশিরভাগ সময় থাকে না। দেখেন এইখানে যে হচ্ছে আমাদের আন্তঃকোষীয় ফাঁকা ছিল, এইখানে আমাদের এরকম আন্তঃকোষীয় ফাঁকা নাই, মাঝে মাঝে থাকতে পারে। কোষ প্রান্ত চৌকোণাকার, সরু বা তির্যক, অর্থাৎ কোষ প্রাণীগুলো একটু কি চোখা আকার, মানে কোষ প্রান্ত মানে কোষের প্রান্তগুলো একটু চোখা হয় বা চৌকোণাকার হয়। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। এদের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, আর হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা বা উদ্ভিদকে শক্ত করে দাঁড় করে রাখানো বা উদ্ভিদকে শক্ত করা। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। এদের দেখা যায় হচ্ছে পাতার মধ্যে শিরা, যে পাতা উল্টা ধরলে যে একটু মোটা অংশদের দেখা যায় পাতার মধ্যে শিরা, বা পত্রবৃন্তে, পাতার নিচের যে অংশটা শক্ত অংশ, এটা পত্রবৃন্তে এদের দেখা যায়। কুচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এ টিস্যু দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ যে কাণ্ডগুলো নরম কচি, যেমন কুমড়ার কাণ্ড, দণ্ডকলসের উদ্ভিদের কাণ্ড, ওইখানের মধ্যে এই কোষগুলো থাকে তাদেরকে শক্ত রাখার জন্য। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে।
ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, তার মানে ক্লোরোপ্লাস্ট থাকা মানেই এরা খাদ্য প্রস্তুত করবে, যেই কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে সেই কোষই খাদ্য তৈরি করবে। এবার হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। এই এই যে এইটা এই প্রাচীর ছিল পাতলা নরম, এটা ছিল হচ্ছে এরপরে একটু শক্ত ছিল, আর এরপরে যে হচ্ছে এটা আমাদের সবচেয়ে বেশি শক্ত। এইটার হচ্ছে কোষ প্রাচীরটা অনেক বেশি মোটা দেখা যায়, কোষের চারপাশে অনেক বেশি মোটা। কেন মোটা? কারণ এরা লিগনিন যুক্ত। আর এর আগে কী বলেছে, এরা প্রোটোপ্লাজমবিহীন। আমরা বলছিলাম প্রোটোপ্লাজম থাকলেই জীবিত মানের প্রোটোপ্লাজম, তো এরা প্রোটোপ্লাজমবিহীন, তার মানে এরা জীবিত না, এই কোষগুলা মৃত। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। অর্থাৎ এই টিস্যুর মূলত প্রধান কাজ হচ্ছে যান্ত্রিক কাজ করা। যান্ত্রিক কাজ মানে হচ্ছে উদ্ভিদকে শক্ত করা, উদ্ভিদকে দাঁড় করে রাখানো, এইসব কাজ। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। অর্থাৎ কোষের প্রথম দিকে, কোষটা যখন মাত্র তৈরি হয়েছে তখন হয়তো প্রোটোপ্লাজম থাকতে পারে, কিন্তু কিছুদিন পরেই কি প্রোটোপ্লাজম নষ্ট হয়ে যায়। আর প্রোটোপ্লাজম নষ্ট হয় মানে কি, কোষটা মৃত হয়ে যায় বা মৃত কোষে পরিণত হয়। এই কোষগুলো প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। প্রথম হচ্ছে ফাইবার। এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত, শক্ত, দুই প্রান্ত সরু, তবে কখনো কখনো ভূত। অর্থাৎ এরা অনেক দীর্ঘ লম্বা, প্রাচীর অনেক পুরু হয়, এদের অনেক শক্ত হবে এবং দুই প্রান্ত সরু, দুই প্রান্ত একটু চোখা হবে, তবে কখনো কখনো ভূতও হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কূপ বলে। এদের প্রাচীরের গায়ে বা হচ্ছে এদের দেহের মধ্যে কিছু ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। অবস্থান ও গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম, তন্তু বা কাষ্ঠ। এরপর হচ্ছে স্ক্লেরাইড। এদের স্টোন সেলও বলা হয়, এটা ইম্পর্টেন্ট। স্টোন সেল কাদেরকে বলা হয়? স্ক্লেরাইডকে। এরা খাটো, ফাইবার ছিল লম্বা, আর এরা হচ্ছে কি খাটো। সমবিষ, অর্থাৎ এদের কি সমবিষ মানে এদের বেশগুলো একই রকম, বা এরা দেখতে একই রকম, বা এদের আকার একই রকম। কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত। যে লিগনিনযুক্ত হওয়ার কারণে কি এদের প্রাচীর শক্ত এবং পুরু। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর কূপযুক্ত হয়। এটা হচ্ছে আমাদের স্ক্লেরাইড কোষ। তো পরিণত কোষ হওয়ার কারণে এটা কি মৃত। আমরা বলছিলাম কি এই জাতীয় কোষগুলোতে প্রোটোপ্লাজম নাই, আমাদের স্ক্লেরেনকাইমাতে প্রোটোপ্লাজম নাই, না থাকার কারণে এটা হচ্ছে কি মৃত। নগ্নবীজী ও দ্বিবীজপত্রবীজের কর্টেক্স, ফল ও বীজত্বকে স্ক্লেরাইড দেখা যায়। এটা ইম্পর্টেন্ট, স্ক্লেরাইড কোথায় কোথায় দেখা যায়। নগ্নবীজী ও দ্বিবীজপত্রবীজের কর্টেক্স, ফল এবং বীজত্বকে, বহিত্বক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। এরপর হচ্ছে জটিল টিস্যু। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাকে জটিল টিস্যু বলে। অর্থাৎ এইখানে দেখি আমাদের সরল টিস্যুতে ছিল কি প্রায় একই ধরনের কোষ ছিল, প্রতিটি কোষের আকার, আকৃতি, গঠন অভিন্ন ছিল, একই রকম ছিল, তারা ছিল সরল টিস্যু। আর জটিল টিস্যুতে বিভিন্ন ধরনের আকার আকৃতির মিলে আমাদের টিস্যু গঠন করলে সেটা হচ্ছে জটিল টিস্যু। বিভিন্ন ধরনের আকার আকৃতি কীভাবে হয়, এই যে এখানে আছে, কারণ আমাদের জটিল টিস্যু একটা প্রকার হচ্ছে জাইলেম 4 ধরনের কোষ দিয়ে গঠিত। এখন যেহেতু 4 ধরনের কোষ, 4 ধরনের আকার বা 4 রকম, তার মানে বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। ফ্লুয়েম 4 ধরনের কোষ দিয়ে গঠিত, তাহলে 4 ধরনের কোষ মানে বিভিন্ন ধরনের কোষ, আর বিভিন্ন ধরনের কোষ মানে এই যে আমাদের এই যে সংজ্ঞা বলছে সেই সাথে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত তাকে জটিল টিস্যু বলে। এরা মূলত পরিবহনের কাজ করে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। মানে পরিবহন মানে হচ্ছে উদ্ভিদের দেহে খাদ্য পরিবহন করা, উদ্ভিদের দেহ থেকে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজটা হচ্ছে এরা করে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। এই টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর হচ্ছে ফ্লুয়েম। আর জাইলেম আর ফ্লুয়েমকে এক হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ বলে। এই যে এখানে বলছি যে এই জটিল টিস্যুকে কী বলা হয়? পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়। আর জটিল টিস্যুর মধ্যে প্রকার কি? জাইলেম, ফ্লুয়েম। তাহলে জাইলেম ফ্লুয়েমকে একসাথে পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়। প্রথম হচ্ছে জাইলেম 2 ধরনের, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম মানে হচ্ছে প্রথম যে জাইলেম থাকে সেটা, আর গৌণ জাইলেম হচ্ছে প্রাথমিক জাইলেম তৈরি হওয়ার পরও যদি আবার নতুন করে জাইলেম তৈরি হয়, মানে হচ্ছে পরে যে জাইলেম গৌণ বৃদ্ধি যদি ঘটে তাকে বলা হয় কি গৌণ জাইলেম। প্রোকেম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক। প্রোকেম্বিয়াম হচ্ছে একটা কোষের অঞ্চল, এখান থেকে যে জাইলেম তৈরি হয় সেটাকে বলা হয় প্রাথমিক জাইলেম। প্রাথমিক জাইলেম বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি, অর্থাৎ প্রাথমিক জাইলেম বৃদ্ধি শেষ, প্রাথমিক জাইলেম তৈরি হয়ে গেছে, এরপরেও যদি ওই প্রাথমিক জাইলেম আবার বৃদ্ধি পায়, আবার যদি বৃদ্ধি পায়, যদি নতুন কোষ তৈরি করে, সেটাকে বলা হবে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম 2 ধরনের, একটা হচ্ছে
প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম বলে। অর্থাৎ প্রাথমিক জাইলেম হচ্ছে আমাদের আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম। প্রাথমিক জাইলেমের প্রথম অবস্থাকে বলা হবে প্রোটোজাইলেম। প্রাথমিক জাইলেম যখন পরিণত হয়ে যাবে মানে বয়স্ক হয়ে যাবে তখন তাকে বলবে মেটাজাইলেম। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। মেটাজাইলেমের ভিতরে যে ফাঁকা একটা গহ্বর থাকবে ওই গহ্বরটা বড় থাকবে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিট, ভেসেল, জাইলেম পেরেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেম এই 4 ধরনের কোষ দিয়ে গঠিত। প্রথম হচ্ছে ট্রাকিট। ট্রাকিটের কোষগুলো লম্বা, এর প্রান্তদ্বয় সরু এবং সুচালু। এই হচ্ছে আমাদের ট্রাকিট। এই যে কোষগুলা লম্বা, অবশ্যই লম্বা, আর হচ্ছে প্রান্তগুলা কি সরু। এই যে এখানে প্রান্তগুলা সরু এবং সুচালু। প্রাচীরের লিগনিন জমা হয়ে পুরো হয়, অভ্যন্তরীণ গহ্বরটি বন্ধ হয়ে যায়। প্রাচীরের লিগনিন জমা হয়ে যেতে পুরো হয়, আর আমাদের এখানে বলছো কি মেটাজাইলেমে কি অভ্যন্তরীণ গহ্বর থাকে, আর লিগনিন জমা হয়ে যেতে কি এই অভ্যন্তরীণ গহ্বরটা বন্ধ হয়ে যায়। ফলে পানির চলাচলের পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ এটার মধ্যে দিয়ে হচ্ছে এই পাশে যে কূপগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে পানি চলাচল করে। কারণ আমরা এই যে জটিল টিস্যু তৈরি হয়েছে কিসের জন্য? পরিবহন করার জন্য। আর জটিল টিস্যু একটা কোষ হচ্ছে ট্রাকিট, সে কী করবে? পানি পরিবহন করবে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার বা কুপাঙ্কিত। অর্থাৎ বিভিন্ন ধরনের বলয়াকার হইতে পারে, গোল হইতে পারে, সর্পিলাকার সাপের মতো পেঁচানো হইতে পারে, সোপানাকার, এরকম অনেক রকমের হইতে পারে। ফার্নবর্গীয়, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক গৌণ জাইলেম কলায় ট্রাকিট দেখা যায়। অর্থাৎ ফার্ন উদ্ভিদে, নগ্নবীজি উদ্ভিদে, আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম টিস্যুতে কী দেখা যায়? এই ট্রাকিট দেখা যায়। কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। অর্থাৎ উদ্ভিদের মধ্যে কোষের মধ্যে যে রস উৎপন্ন হয় সেই রস এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা এবং অঙ্গকে দৃঢ়তা করে শক্ত করে দাঁড় করায় রাখা এদের প্রধান কাজ। তবে কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এই টিস্যু করে। অর্থাৎ মাঝে মাঝে অতিরিক্ত খাদ্য তৈরি হলে মাঝে মাঝে এই টিস্যু কী করে? খাদ্য সঞ্চয় করে রাখে। এরপর হচ্ছে ভেসেল কোষগুলো খাটো এবং চোঙার মতো। এই যে এটা হচ্ছে ট্রাকিট ছিল, এটা হচ্ছে ভেসেল। এই ট্রাকিটের তুলনায় ভেসেলটাকে একটু খাটো এবং মোটা, একটা চোঙার মতো। কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়, প্রান্তীয় প্রাচীরটি গলে। এই যে এই কোষগুলো, এখানে একটা কোষ আছে, এটার উপর আরেকটা কোষ থাকবে, এটার উপর আরেকটা কোষ, এরকমভাবে একটার মাথায় একটা সজ্জিত হবে। এতে কী হবে? একটা লম্বা নলের মতো অঙ্গ সৃষ্টি করবে। আর নলের মতো অঙ্গ সৃষ্টি করলে এই নলের মধ্যে দিয়ে কী হবে? কোষরসে ওঠানোর জন্য একটা সরু পথ সৃষ্টি হবে। এই যে একটা নল তৈরি করবে, এই নল দিয়ে কী করবে? কোষরস উপরে উঠবে বা হচ্ছে কোষরসের চলাচল সৃষ্টি করবে। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ। জীবনের প্রথম দিক মানে প্রথম যখন তৈরি হয় তখন এদের প্রোটোপ্লাজম থাকে, কিন্তু পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন অবস্থায় তৈরি হয়। অর্থাৎ প্রথম দিকে প্রোটোপ্লাজম থাকলেও পরে প্রোটোপ্লাজম থাকবে না। ভেসেলের প্রাচীর ট্রাকিটের মতো বিভিন্ন রূপে পুরো হয়। যেমন এটার প্রাচীর ওজন বিভিন্ন মানে এক একটা রকম পুরো ছিল, এখানেও বিভিন্ন রকমের পুরো। তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। এরা সাধারণত কয়েক সেন্টিমিটার পর্যন্ত হয়, কিন্তু বৃক্ষ বা অন্যান্য উদ্ভিদে এরা আরও লম্বা হতে পারে। এদের প্রধানত গুপ্তবীজি উদ্ভিদের সব অঙ্গে থাকে। গুপ্তবীজি মানেই হচ্ছে আবৃতবীজি। এদের গুপ্তবীজি উদ্ভিদের বা আবৃতবীজি উদ্ভিদের সব জায়গায় দেখা যায়। নগ্নবীজি উদ্ভিদের এদের সাধারণত দেখা যায় না। নগ্নবীজি সাধারণত ভেসেল থাকে না, কিন্তু নগ্নবীজি উদ্ভিদের মধ্যে যেগুলো উন্নত উদ্ভিদ যেমন হচ্ছে নিটাম, এদের প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহনে অঙ্গ থেকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। এবার হচ্ছে জাইলেম পেরেনকাইমা। আমরা পেরেনকাইমা পড়ে আসছিলাম কোথায়? পেরেনকাইমা পড়ে আসছিলাম হচ্ছে আমরা সরল টিস্যুতে। এইখানে আমরা পেরেনকাইমা পড়ে আসছিলাম সরল টিস্যুতে, কিন্তু জটিল টিস্যুর জাইলেমে যে পেরেনকাইমা থাকবে তার নাম হচ্ছে জাইলেম পেরেনকাইমা। অর্থাৎ পেরেনকাইমা সরল টিস্যু আমরা তো পড়ে আসছিলাম এখানে। এখন জাইলেম হচ্ছে জটিল টিস্যু। এখন জটিল টিস্যু জাইলেমে পেরেনকাইমা জাতীয় যে কোষগুলো থাকবে এদেরকে বলা হবে জাইলেম পেরেনকাইমা। জাইলেমে অবস্থিত পেরেনকাইমা কোষকে জাইলেম পেরেনকাইমা বা উড পেরেনকাইমা বলে। এটা ইম্পর্টেন্ট যে জাইলেম পেরেনকাইমার আরেকটা নাম কি? উড পেরেনকাইমা। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে, অর্থাৎ পুরু হতে পারে, পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত পেরেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত। প্রাইমারি জাইলেম কোনটা? এই যে আমাদের প্রাথমিক জাইলেম আমরা যে পড়লাম এখানে, প্রাথমিক জাইলেমের মধ্যে যে হচ্ছে আমাদের প্রোটোজাইলেম বা প্রাথমিক অবস্থায়, এই প্রাথমিক জাইলেমের মধ্যে আমাদের যে পেরেনকাইমা থাকবে সেটা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত পেরেনকাইমা কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা প্রাচীর পুরো হয়। কিন্তু পরবর্তী অবস্থায় এদের প্রাচীর পুরো ও শক্ত হয়। খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করাই এদের প্রধান কাজ। অর্থাৎ জাইলেম পেরেনকাইমার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, পানি পরিবহন করা।
এরপর হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার, অর্থাৎ জাইলেমে যে স্ক্লেরেনকাইমা কোষ থাকে সেটাই ফাইবার। কেন? এই যে আমরা স্ক্লেরেনকাইমা কোষের আরেকটা প্রকার পড়ছিলাম, এই যে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা কোষ, এর একটা প্রকার পড়ছিলাম কি ফাইবার। তো জাইলেমে যে স্ক্লেরেনকাইমা থাকবে একে বলা হবে জাইলেম ফাইবার, বা জাইলেমে যে ফাইবার থাকবে তাকে বলা হবে জাইলেম ফাইবার। এদেরকে উড ফাইবারও বলা হয়। এটাই জাইলেম ফাইবারের নাম হচ্ছে উড ফাইবার, আর জাইলেম পেরেনকাইমারের নাম হচ্ছে উড পেরেনকাইমা। এ কোষগুলো লম্বা, এদের দুপ্রান্ত সরু। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত, একই কথা। এরা থাকে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের অবস্থান করে। পানি ও খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদের যান্ত্রিক শক্তি প্রদান হচ্ছে এই টিস্যুর প্রধান কাজ। আমাদের হচ্ছে এই জটিল টিস্যুর জাইলেম দেখি আমরা হচ্ছে এখানে দেখলাম উদ্ভিদ টিস্যু, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু দেখলাম, সরল টিস্যু সবগুলা দেখলাম, জটিল টিস্যুর জাইলেম দেখলাম। এখন বাকি আছে ফ্লুয়েমের, আর হচ্ছে ফ্লুয়েমেরই 4টা কোষ। আমরা জটিল টিস্যুর 4টা সম্পর্কে পড়ছি, এখন ফ্লুয়েমেরই 4টা বাকি আছে। ফ্লুয়েম উদ্ভিদ কাণ্ডে এরা ফ্লুয়েমের সঙ্গে জাইলেমের সঙ্গে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। এটা আমরা এই যে এখানেই পড়ে আসছি যে হচ্ছে জাইলেম আর ফ্লুয়েম একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। এখানে বলছে যে ফ্লুয়েম কী করে, জাইলেমের সাথে মিলে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। জাইলেম সাধারণত সিভনল, সঙ্গী কোষ, ফ্লুয়েম পেরেনকাইমা, ফ্লুয়েম তন্তু ইত্যাদি কোষ দিয়ে গঠিত। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লুয়েম পাতায় প্রস্তুত খাদ্য দেহের বিভিন্ন জায়গায় পরিবহন করে। অর্থাৎ জাইলেম কী করে, মাটি থেকে খাদ্যের কাঁচামাল পানি যেখানে খাদ্য তৈরি হবে সেখানে নিয়ে যায়, আর ফ্লুয়েম হচ্ছে পাতায় খাদ্য তৈরি হওয়ার পর সেই খাদ্যটাকে উদ্ভিদের বিভিন্ন স্থানে নিয়ে যায়। দুইটা একসাথে মিলে পুরাটা পরিবহন অবস্থা তৈরি করে। দেখি প্রথম হচ্ছে আমাদের সিভ কোষ। এই কোষগুলো বিশেষ ধরনের, দীর্ঘ, পাতলা, প্রাচীরযুক্ত এবং জীবিত এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত থাকে। এই যে এইগুলো হচ্ছে আমাদের সিভ কোষ। এই যে লম্বা প্রোটোপ্লাজমযুক্ত কোষ একটার পর একটা এরকমভাবে সজ্জিত থাকে, একটার পর একটা এরকমভাবে সজ্জিত থাকে। এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপ্লেট দিয়ে পরস্পর আলাদা থাকে। এই যে কোষগুলোর মধ্যে এই যে সিপ্লেট দিয়ে চালনির মতো একটা অবস্থা থাকে। এই মানে চালনি কী করে, যে অল্প মানে ছাইগা ছাইগা জিনিসপত্র এই পাশ থেকে ওই পাশ না, এখানে হচ্ছে চালনির মতো ছিদ্র থেকে এইগুলো একটা থেকে একটা আলাদা থাকে। সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এদের কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়। এই যে এদের প্রোটোপ্লাজম প্রাচীর, এদের হচ্ছে এই ফাঁপা একটা জায়গার তৈরি হয়। তো এদের অর্থাৎ এদের প্রোটোপ্লাজমটা হচ্ছে এই প্রাচীরের পাশাপাশি থাকে, প্রোটোপ্লাজম প্রাচীরের পাশাপাশি থাকে, এর জন্য এখানে একটা ফাঁপা একটা জায়গার সৃষ্টি হয়। আর ফাঁপা জায়গার সৃষ্টি হওয়ার কারণে এরা কী করতে পারে, নল হিসাবে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় পানি পরিবহন করতে পারে। এদের প্রাচীর লিগনিনযুক্ত। পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা ইম্পর্টেন্ট। পরিণত আমরা জানি কি কোষে নিউক্লিয়াস থাকে, কিন্তু সিপ কোষ যখন পরিণত হয় তখন সেখানে নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী এবং সিগনল থাকে। গুপ্তবীজী বা আবৃতবীজী যে উদ্ভিদগুলো আছে এদের ফ্লোয়েমে কী থাকে, সঙ্গী কোষও থাকে, সিগনলও থাকে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবহন করে এদের কাজ। এরপর হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী মানে কি, একজন যে সঙ্গী মানে আমরা বুঝি যে যার সাথে যে থাকে। তো সঙ্গী কোষ কার সাথে থাকবে, সঙ্গী কোষ থাকবে হচ্ছে সিগনলের সাথে। এই যে আমাদের হচ্ছে সিগনল ছিল, এই সিগনলের পাশে যে কোষ থাকবে এগুলো হচ্ছে কি আমাদের সঙ্গী কোষ। তো প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিক বা নিউক্লিয়াস বেশ বড়। এই যে আমরা সিপ কোষে বলছিলাম কেন্দ্রিক বা নিউক্লিয়াস নাই, আর আবার সঙ্গী কোষে বলতেছি কেন্দ্রিক বা নিউক্লিয়াস অনেক বড়। ধারণা করা হয় নিউক্লিয়াস সিপ কোষের কার্যাবলী কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই নিউক্লিয়াসটা কী করে, সিপ কোষের, এই যে আমাদের সিপ কোষে তো নিউক্লিয়াস ছিল না, সিপ কোষে নিউক্লিয়াস ছিল না, কিন্তু হচ্ছে আমাদের সঙ্গী কোষে নিউক্লিয়াস আছে, কারণ দুটো একসাথেই থাকে। সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা আছে, ধারণা করা হয় সঙ্গী কোষের নিউক্লিয়াসটা হচ্ছে এই সিপ কোষের যে কিছু কাজ সেই কাজ নিয়ন্ত্রণ করে থাকে। কারণ আমরা জানি নিউক্লিয়াস কী করে, নিউক্লিয়াসই সব ধরনের কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। সিপ কোষে যেহেতু নিউক্লিয়াস যেহেতু নাই, আবার সঙ্গী কোষে যেহেতু আছে, আর দুটো একসাথে থাকে, তার জন্য হচ্ছে ধারণা করা হয় সঙ্গী কোষের যে নিউক্লিয়াসটা সেটাই সিপ কোষের কাজটা নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। ব্যক্তবীজী উদ্ভিদ যেই কথা, নগ্নবীজী উদ্ভিদ একই কথা। তো ফার্নে আর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদে কী থাকে না, এরা থাকে না। তাহলে দেখি, তাহলে সোজা কথাই বলতে পারি যে হচ্ছে সিপ কোষ, আমাদের যে আবৃতবীজী উদ্ভিদে বা গুপ্তবীজী উদ্ভিদে সিপ কোষ আর সিগনল দুইটাই থাকে।
আর সঙ্গী কোষ থাকেন হচ্ছে কোথায়, আমাদের এই ফার্ন বা ব্যাকটেরিয়া নগ্নজ উদ্ভিদে। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমাগুলোই হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম যদি হচ্ছে আমাদের ফ্লোয়েমে যদি আমাদের জাইলেমে যদি প্যারেনকাইমা থাকে তার নাম ছিল হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েমে প্যারেনকাইমা থাকলে তার নাম ফ্লুয়েন প্যারেনকাইমা। এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজমযুক্ত। এরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিমাণে সহায়তা করে। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লুয়েম টিস্যুতে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকবে, একবীজপত্রী উদ্ভিদের ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না। এই টাইপের কোথায় ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না, একবীজপত্রী উদ্ভিদের ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না। ফ্লুয়েম ফাইবার বা তন্তু, জাইলেমে যদি ফাইবার থাকে তার নাম ছিল হচ্ছে জাইলেম ফাইবার, আর ফ্লুয়েম টিস্যুতে ফ্লুয়েমতে ফাইবার থাকলে ফ্লুয়েম ফাইবার বা ফ্লুয়েম তন্তু। ফ্লুয়েন স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লুয়েন প্যারেনকাইমা তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ, লম্বা কোষ। এদের প্রান্ত এসে পরস্পরের সাথে যুক্ত, ওই যে আমরা স্ক্লেরেনকাইমাতে যা পড়ছিলাম পরস্পরের যুক্ত। এদের বাস্ট ফাইবারে বলা হয়, এটা ইম্পর্টেন্ট, এদের বলা হয় কি বাস্ট ফাইবার। পাটের আঁশ, আমরা পাটের থেকে যে আঁশ পাই বা দড়ি পাই, পাটের যে চামড়া যেটা বলি বা হচ্ছে যেটা বলি, এই পাটের আঁশটাকে এক ধরনের বাস্ট ফাইবার। ওর এটাও ইম্পর্টেন্ট বেশি। পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার, আর ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। এর আগে আমরা পড়ছিলাম, এখানে পড়ছিলাম হচ্ছে উড ফাইবার, এখানে পড়ছিলাম হচ্ছে উড প্যারেনকাইমা। এগুলা ইম্পর্টেন্ট। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। তো উদ্ভিদ যখন গৌণ বৃদ্ধি ঘটে তখন এই ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা, অর্থাৎ পাতায় যে খাদ্য উৎপন্ন হয়, শর্করাজাত খাদ্য এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরের নিচে প্রবাহিত, অর্থাৎ এই টিস্যুর মাধ্যমেই পাতায় আর হচ্ছে মূলের খাদ্য উপরের নিচে প্রবাহিত হয়।